আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের এবং প্রবাসের কাছে এবং দূরে যে যেখানে অবস্থান করছেন দর্শক, আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টেলিভিশনের বিশেষ আয়োজন একান্ত আলাপন অনুষ্ঠানে। আপনারা জানেন দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের খ্যাতিমান কবি, সাহিত্যিক, শিল্পী, ব্যক্তিত্ব যারা বিভিন্ন ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ, অনুকরণীয়, সেই সমস্ত ব্যক্তিত্বদের নিয়ে কথা বলে থাকি। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তেমনই একজন বিশেষ ব্যক্তিত্ব, যিনি একাধারে কবি, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, অনেক গুণে গুণান্বিত কবি সুলাইমান হাসান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সালামান ভাই? আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের শুরুতে আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। শুক্রিয়া। এই প্রোগ্রামটা একটু বায়োগ্রাফিক্যাল। আপনার জীবনের তো একটা সমুদ্র, এই সমুদ্রের খানিকটা আমাদের দর্শক শ্রোতাদের জন্য তুলে ধরার প্রয়াস পাবো, আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ। লেখাপড়া এবং শিক্ষা জীবনটা কোথা থেকে শুরু? আমার তো আসলে বিভিন্ন জায়গাতেই আমার লেখাপড়া হয়েছে, কারণ যেহেতু আব্বা চাকরি করতেন, তার ট্রান্সফারেবল জব ছিল, বিভিন্ন জায়গায় তিনি বদলি হইতেন। সরকারি জব ছিল, তো সেই কারণে আমার বিভিন্ন জায়গাতে পড়াশোনা, আমার পড়াশোনাটা শুরু হয়েছে অবশ্য ভৈরব বাজার, সেখানে আব্বা ছিলেন তখন। সরকারি কি জব করতেন? ডাক বিভাগে ছিলেন, পোস্টমাস্টার ছিলেন। আচ্ছা। তো ভৈরব যখন আমি করতাম আর কি, বাসায় পড়াশোনা করতাম, তো সেই সময় আব্বা আমাকে, আমাদের বাসার খুব কাছেই একটা কালীবাড়ি ছিল, তো কালীবাড়িতে একটা অবৈতনিক একটা প্রাথমিক বিদ্যালয় ছিল। তো আব্বা দেখলেন যে স্কুলটা একটু দূরে, সেজন্য তিনি ওই কালীবাড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মানে একটু যাওয়া আসার অভ্যাসটা তৈরি হয় দিলেন। তো সেখানে যাওয়ার পরে সেখানে শিক্ষার্থীরা ফ্লোরে বসতো, আর একজন যিনি পণ্ডিত ছিলেন, টিকিধারী পণ্ডিত, তিনি চেয়ারে বসতেন, ছোট্ট একটা টেবিল ছিল, মানে সেভাবে শিক্ষা সেখানে দান করা হতো। তো আমি যখন সেখানে শিক্ষার্থী হিসেবে প্রবেশ করলাম, তখন টিকিধারী সে পণ্ডিত তিনি তার চেয়ারটা ছেড়ে দিয়ে তার চেয়ারে আমাকে বসিয়ে, আর বাকিরা সবাই মেঝেতেই থাকতো। এটার কারণটা কি ছিল? তিনি আসলে হয়তো মনে করেছিলেন যে মানে আমি একটু অভিজাত পোস্টমাস্টার সাহেবের ছেলে, তো এটা মনে করে তিনি আমাকে আর কি সেভাবে আর কি করেছেন। কিন্তু কিছুদিন যাওয়ার পরে দেখলাম যে সেই টিকিধারী পণ্ডিত বেত নিয়ে যেভাবে মানে শিক্ষার্থীদের উপর চড়াও হয়, সেই দৃশ্য দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। আচ্ছা। যদিও আমার উপর তিনি কোনো দিন চড়াও হননি। আচ্ছা। আমি বললাম যে না, আমি স্কুলে যাব না। আচ্ছা, মানে এইখানে আপনার হাতে খড়ি, এখানে আমার হাতে খড়ি। আপনি কি এই যে মানে সিলেট পড়েছেন নাকি ওই যে তালপাতায়, মানে বিশেষকালে সিলেট দিয়ে শুরু করেছে, চক দিয়ে সিলেটের মধ্যে আমার। এরপরে আপনার এটা তো প্রাথমিক হাতে খড়ি, এরপরে আপনার হাই স্কুল, কলেজ লেভেল কোথায়? এরপরে ওই ভৈরব বাজারেই একটা কেবি স্কুল নামে একটা স্কুল ছিল, একটু অনতিদূরে। বড় ভাই তিনি আগেই সেখানে যাওয়া আসা করতেন। আচ্ছা। তারপরে সেখানে আমাকে ভর্তি করে দেওয়া হলো আর কি, 1965 সাল। তো 1965 সালের সেপ্টেম্বর মাসে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেল। যুদ্ধ লাগার কারণে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হলো। আচ্ছা। স্কুল বন্ধ হয়ে গেল, আমাদের জন্য খুব মজা, বাসায় থাকি, দুষ্টুমি করে অখণ্ড অবসর। তখন আবার একটা নিয়ম ছিল যে রাত্রে লাইট জ্বালানো যাবে না, ব্ল্যাক আউট থাকতে হবে। কারণ তখন ওই রাত্রে ওই আক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল, লাইট জ্বললে সেখানে অসুবিধা হবে, যে কারণে ব্ল্যাক আউট থাকতো। আমাদের আরো সুবিধা, আমরা দিনের বেলা যা পড়াশোনা এটি করি এবং রাত হওয়ার আগেই খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। আচ্ছা। তখন তো মানে রাতের এই ক্যান্ডেল জেলে ভিতরে যতটুকু অল্প আলোর ভিতরে আমরা আমাদের জরুরি কাজ সারতে হবে। হ্যাঁ, আমরা মানে এইখানে মোটামুটি হাই স্কুল জীবন শেষ হলো। এখানে না, এখানে কেবি স্কুলে আমি বেশি দিন পড়িনি। এরপরে আবার ট্রান্সফার হয়ে চলে আসলেন কিশোরগঞ্জ। হ্যাঁ, কিশোরগঞ্জে। তখন আমি কিশোরগঞ্জে, ওটা সরকারি ছিল না, কিশোরী মোহন হাই স্কুল নামে স্কুলটা ছিল, সেখানে আমি ভর্তি হলাম ক্লাস 4-এ। তো 4, 5 ওই স্কুলে পড়লাম, 6 পর্যন্ত পড়লাম সেই কিশোরগঞ্জেই। এরপর ক্লাস 7-এ উঠে আবার আমি আব্বা চলে আসলেন জামালপুর। আচ্ছা। জামালপুরে এসে আবার আমি ওই জামালপুর সরকারি স্কুলে ভর্তি হইলাম ক্লাস 7-এ। এটা 1968 সালে। হ্যাঁ।
তো এখানে মানে এখান থেকেই মানে মেট্রিকুলেট এখানে এসএসসি পরীক্ষা দেন। এরপর ইউনিভার্সিটি কোথায় ভর্তি হলেন? কলেজ? আমি মানে অনার্স করেছিল সিলেট ইউনিভার্সিটি কলেজে। আচ্ছা। আর ইউনিভার্সিটি করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। এটা 1982 সালে আমি। ভেরি গুড। তাহলে আপনার শিক্ষা জীবন আর আপনার জন্মস্থান, মানে আপনার ছেলেবেলা সম্পর্কে একদম জন্মস্থান কোথায়, এটা যদি একটু বলতেন। এরপরে আমার জন্মটা আসলে ঢাকাতেই হয়েছে। ঢাকা কোথায়? আব্বা তখন ঢাকাতেই ছিলেন, জিপিওতে চাকরি করতেন। আর আমাদের বাসা ছিল হলো ফরিদাবাদ, পুরান ঢাকার ফরিদাবাদে ছিল। আচ্ছা আচ্ছা। তো ওইখানে আমার মানে বড় খালা তিনিও থাকতেন, তাদের বাড়ি ছিল ওইখানে কাছাকাছি। হ্যাঁ, আমার জন্ম হয়েছে ঢাকাতে তখন, এবং রেড ক্রস হসপিটাল বলে একটা হসপিটাল ছিল। এটা কোন সালে? এইটা হচ্ছে 1957 সালে। 57 সালে। আল্লাহ আকবার। 7 জুলাই আর কি, 7 জুলাই। ওকে। তাহলে আপনার জন্ম হলো ঢাকায়, মূলত গ্রামের বাড়ি তো হলো সিলেটের। সিলেটের কোথায়? সিলেট এটা হলো সিলেট সদরের মধ্যে পড়ছে। এখন তো উপজেলা, আগে ছিল থানা ফেঞ্জুগঞ্জ। আর ইউনিয়ন হচ্ছে গিলাচর ইউনিয়ন এবং গ্রাম হচ্ছে ধারণ। ওকে, দর্শক একটা ধারণা পেয়ে গেল আপনার শিক্ষা জীবন এবং জন্ম, তারপরে বেড়ে ওঠা, মোটামুটি দর্শকদের জন্য এটা ক্লিয়ার হলো। এবারে আসি আপনার যে পরিবারে আব্বা আম্মা, ভাই বোন এবং আপনার সন্তান ইত্যাদি সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলতেন। আগেই বলেছে আব্বা তো পোস্টমাস্টার ছিলেন। উনি তো মারা গেছেন না বেঁচে? হ্যাঁ, উনি মারা গেছেন। কত বছর হলো? উনি 2002-এ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তো উনি খুবই একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। উনি মানে মেট্রিকে উনি ফার্স্ট ডিভিশনে পাস করেছিলেন, 2টা লেটার সহ। মাশাআল্লাহ। তারপর তিনি ইন্টারমিডিয়েট পাস করেছেন ক্যালকাটা থেকে, ক্যালকাটা ইসলামিয়া কলেজ থেকে। এবং ওইখানে তিনি আবার ইংলিশে অনার্স ভর্তি হয়েছিলেন, কিন্তু অনার্স শেষ পর্যন্ত তিনি করতে পারেন নাই। যে একটা মুসলিম ছাত্র ইংলিশে অনার্স পড়তে পারেন নাই, এই পর্যন্ত যাওয়াটাই তো অনেক বড় ব্যাপার। আব্বা খুব ভালো, ইংরেজিতে খুব ভালো ছিলেন। আম্মা সম্পর্কে একটু বলেন এবারে। আম্মা তো হলো আসলে তিনি হলো খুলনার। আমাদের বাড়ি সিলেট, কিন্তু আমার আম্মার বাড়ি হচ্ছে খুলনা। আচ্ছা। তো আমার ছোট দাদা তিনি দরুদপুরে তিনি ছিলেন, একটা দরুদপুর স্কুল অ্যান্ড কলেজের মানে আরবি শিক্ষক ছিলেন। আচ্ছা। আমার আব্বা ওনার কাছেই থেকে পড়াশোনা করতেন। তো সেভাবে ইয়ের সঙ্গে আমার ছোট দাদার সঙ্গে আমার যে নানা ছিলেন যিনি, তার সঙ্গে একটা পরিচয় সম্পর্ক হয়। আমার নানা আবার ছিলেন ফরেস্ট রেঞ্জার। আচ্ছা। তো উনি অনেক ধনী লোক ছিলেন। তো যাই হোক, তো এবং ওই সূত্রে তাদের সঙ্গে সম্পর্ক হয়। আর আব্বা যেহেতু খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন, সে কারণে নানা আর কি তার মেয়েকে আর কি দিতে আগ্রহী হয়ে ওকে, ভেরি গুড। এরপরে আপনার ভাই বোন এবং আপনার সন্তানাদি, এই সম্পর্কে আসি। আমরা 5 ভাই বোন। আচ্ছা। আমি সর্বকনিষ্ঠ। আচ্ছা আচ্ছা। তো আমরা আসলে মানে 3 বোন 2 ভাই। আচ্ছা। আমার আগে ইমিডিয়েট ভাই এবং তারপরে সব বোনরা হলো বড়। তো সবার যে বড় বোন, তিনি তার বয়স অনেক 80 কাছাকাছি বয়স। তিনি কিশোরগঞ্জ থাকেন। বেঁচে আছেন এখনো? হ্যাঁ, বেঁচে আছেন। তার হাজবেন্ড তো সিভিল এভিয়েশন চাকরি করতেন। 71-এ চাকরি ছেড়ে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং তিনি মুক্তিযোদ্ধা, এবং ওনার কিশোরগঞ্জে তিনি থাকেন। আর মেজ বোন তিনি মানে থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে জরুরিতে মাস্টার্স করেছেন এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডিও করেছেন। আচ্ছা। তিনি প্রফেসর ছিলেন একটা মহিলা কলেজের। আর দুলাভাই ছিলেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, ডক্টর আব্দুল হক, এবং তিনি কিছুদিন মানে ভাইস চ্যান্সেলরও ছিলেন। ওকে। আর ছোট বোন 3য় বোন হচ্ছেন, তার মানে বিয়ে হয়েছে সাভারে, এবং তার হাজবেন্ড তিনি ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান। আচ্ছা আচ্ছা। তো তারা সাভারেই তারা তাদের বাড়ি, সেখানেই থাকেন। আর তিনি অবশ্য গৃহবধূ, তিনি মানে কিছু করেন না। যে আপনার ছেলে মেয়ে এবার আসেন? আমার তো আল্লাহ আমাকে 1 ছেলে এবং 3 মেয়ে দিয়েছেন। ছেলে বড়, তো ছেলে সে MBA করে সৌদি আরব গিয়েছিল, সেখানে ছিল কিছুদিন। তারপরে বিয়ে শাদী করেছে, একটা ছেলেও আছে তার, সেই সূত্রে আমি দাদা হয়ে গেছে। সে মানে করোনার সময় চলে আসছিল দেশে, তারপরে আর বিদেশে যায় নাই।
এখন দেশে আছে। তারপরে বড় মেয়ে সেও MBA মানে করেছে এবং সে এখন জার্মান আছে, জার্মান তার স্বামীর সঙ্গে ছেলে মেয়ে। নানা হন নাই তাহলে? বার্লিন, হ্যাঁ নানাও হয়েছে। আমার দুটো ওই মেয়ের ঘরে দুটো বাচ্চা আছে। আর তৃতীয় যে মেয়ে মানে দ্বিতীয় যে মেয়ে সে মানে সেও মানে চাইল্ড ডেভেলপমেন্ট মাস্টার্স এবং সে খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তারও বিয়ে হয়েছে এবং তার ঘরে একটা ছেলে আছে। আর থার্ড যে মেয়েটা সে এখনো তার বিয়ে হয়নি এবং সে মেডিকেলে আছে, পড়াশোনা ডেন্টালে ফাইনাল ইয়ারে আছে। মাশাআল্লাহ। ওকে, মাশাআল্লাহ। সোহান ভাই, তো আপনার পারিবারিক পরিচয় আমরা দর্শকদেরকে জানাতে পারলাম কিছুটা। এবারে আসি আপনার সাহিত্য জীবন নিয়ে এবং আপনার লেখালেখি। আপনি যেটা পরিচয় বলেছি, আপনি একাধারে কবি। পারিবারিক পরিচয়ে স্ত্রীর কথা ভাবির কথা জি, ভাবির কথা। মানে আমার যে স্ত্রী, তিনি ঢাকার স্বনামধন্য যে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ যে আছে সেখানে তিনি সিনিয়র টিচার হিসেবে মাশাআল্লাহ এখন রানিং আছে, এখনো আছেন। খুবই ভালো খবর এটা। এবারে আপনার মানে লেখালেখির জীবনে একটু আসি। আপনি তো দর্শক ইতিমধ্যে জেনে গেছেন যে সুলাইমান হাসান একাধারে কবি, সাংবাদিক, প্রাবন্ধিক, গল্পকার, শিশু সাহিত্যিক, তারপরে আর কি পরিচয় দেব, মানে কোনটা নাই আর কি। তো এইটার সম্পর্কে যদি বলেন, আপনার এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বই। এখানে তো মনে হয় সব বই আনেন নাই, আমরা কিছু বই একটু দর্শকদের দেখাই। 31টা বই প্রকাশিত, মোট 31টা বই প্রকাশিত হয়েছে। এটা হলো শ্রেষ্ঠ কবিতা সুলাইমান হাসান, শ্রেষ্ঠ কবিতা সমূহ। এটা হচ্ছে একটা একজন বিচারকের মহাপ্রয়াণ গল্পের বই। এটা খুবই আকর্ষণীয় কিছু গল্প আছে এখানে, মানে এটা আপনারা দর্শক সংগ্রহ করবেন। ভয় নেই জেগে আছি সুলাইমান হাসান, এটা কাব্যগ্রন্থ। ভয় নেই জেগে আছি, ঠিক আছে। তারপরে সাহিত্য বীক্ষণ নাকি প্রবন্ধ গ্রন্থ সাহিত্য বীক্ষণ। শ্রাবণ আসার আগে 4টি নভেলা। এটা কি মানে এগুলা আসলে উপন্যাস নামে ছাপা হয়েছিল ঈদ সংখ্যাগুলোতে। আচ্ছা, কিন্তু ঈদ সংখ্যা তার পরিপূর্ণ উপন্যাস লেখা হয় না। শ্রাবণ আসার আগে ঈদ সংখ্যায় বিভিন্ন পত্রপত্রিকায় যে ছাপা হয়েছিল সেগুলো। কিশোর উপন্যাস সমগ্র, এটা দেখেন চমৎকার প্রচ্ছদে। এটা আমাদের ছোট্ট সোনামণি যারা আছো, ছোট্ট বন্ধুরা এটা সংগ্রহ করবে। এটা মনে হয় কিশোর কণ্ঠে প্রকাশিত যে বিভিন্ন উপন্যাসগুলো আর কি, সেটা এক জায়গায় করা হয়েছে। একত্রে 6টা আছে। এটা কিস ক্রিয়েশনের জন্য লাগতে পারে, এটা সম্ভবত আমরা রেখে দিতে পারি আপনি যদি অনুমতি দেন। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে ইনশাআল্লাহ। শ্রেষ্ঠ কিশোর উপন্যাস আরো একটি বই, দেখেন এটাও আমাদের শিশু কিশোরদের জন্য খুবই উপযোগী, খুবই উপযোগী বই। মাশাআল্লাহ। আমরা একটু এই সুযোগে দর্শক দেখে, এটা হচ্ছে চরসন্দর উপন্যাস। এটা উপন্যাস গ্রন্থ, চরসন্দর উপাখ্যান। গল্পর বই শোপিস। ওনার 31টা বই। এটা হচ্ছে কাব্যগ্রন্থ নাক পোড়া বারুদের গন্ধে। এত কিছু আপনি কখন করেন? আপনি একদম পরিচয় যেটা আগে বলেছি, আপনি শিশু সাহিত্যিক, সাংবাদিক ইত্যাদি পরিচয়। কিভাবে কোনটায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কোন ক্ষেত্রে? আসলে মানে সবকিছুই যে পরিকল্পিতভাবে যে করেছে তা না। যেমন আমি একদম শুরুতে গল্প দিয়ে শুরু করেছিলাম একদম, এবং সেটাও একটা ঘটনা হচ্ছে যে আমি যখন মানে ইয়েতে পড়ি, ক্লাস 8-এ পড়ি যখন, তখন জামালপুরে আমি একজন আমাদের পোস্ট অফিসের একজন মানে ক্লার্ক ছিল আমার, সে ওই অফিসের একটা রুমে থাকতো। তো তিনি আমাকে মানে কিছু পড়াশোনায় সহযোগিতা করতেন। আচ্ছা। তো তিনি আবার সাহিত্য মনা ছিলেন। আচ্ছা। তো তিনি আবিষ্কার করেন যে আমার ভিতরে একটা সাহিত্য মন আছে, একটা প্রতিভা আছে। তো এখন উনি মানে আমাকে ছোটদের বই আমাকে দিতেন পড়ার জন্য। নিজেই উনি কিনে আমাকে দিতেন। তো আমি একবার যখন স্কুল থেকে এরকম গল্প মানে বার্ষিকীর জন্য লেখা আছে যে বিজ্ঞপ্তি দিল, তখন আমি একটা গল্প লিখে ফেললাম। গল্প লিখে ভাবলাম যে স্যারকে দেখাই। আচ্ছা। এবং তাকে আমি দেখাইলাম, দেখানোর পর উনি বললেন যে সুন্দর হয়েছে। আচ্ছা। এবং তিনি কিছু কারেকশন করে দিলেন, বললেন যে তুমি এটা কপি করে নিয়ে আসো। তো আমি কপি করে ওনাকে দিলাম। তারপর উনি বললেন যে কোথায় পাঠাবো বলো। তা আমি বললাম যে
স্কাউট মাসিক অগ্রদূতে পাঠান। তো অগ্রদূত ছিল একটা খুব উন্নত মানের একটা পত্রিকা ছিল, মাসিক পত্রিকা ছিল। ঢাকা থেকে বেরোতে, স্কাউট ভবন থেকে বেরোতে। এবং তিনি সেটা পাঠাই দিলেন। পাঠাই দেওয়ার পরে 1 মাস 2 মাস পরে সেটা ছাপা হইলো। ছাপার সঙ্গে সঙ্গে আমাকে একটা কপি দেওয়া হইলো এবং মানি অর্ডার 20 টাকা সম্মানীয় দেওয়া হইলো। কোন সালের কথা বলছেন? 68 সাল। 68 সালে 20 টাকা তো অনেক টাকা। সেই 20 টাকা দিয়ে আমি একটা প্যান্ট সেলাই করলাম, একটা শার্ট সেলাই করলাম, বন্ধু বান্ধবদের নিয়ে চা কাটলেটও খাইছি। মানে কি পরিমাণ 20 টাকার মূল্য তখন কি ছিল। ওই তো শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এই যে তার মানে হাতে খড়ি এই যে শুরু হলো, মানে এখান থেকে শুরু হলো। তারপরে আপনি তো মানে তারপরে কিন্তু আসলে আমি গল্প লিখতাম এবং ছোটদের পাতায় গল্প লিখতাম। তো এর মধ্যে অনেক গেল, চড়াই উত্তরাই গেল, দেশের অভ্যুত্থান গেল, তারপর 70 নির্বাচন গেল, 71-এর মুক্তিযুদ্ধ গেল। তো এই সমস্ত প্রক্রিয়া গেল, এগুলোর সঙ্গে আমিও জড়িত ছিলাম। আমি খুব ছোট থাক থেকেই একটু রাজনৈতিক সচেতন ধরনের ছিলাম আর কি। রাজনীতিটা আমাকে টানতো। এটা আমরা টের পাই আপনার লেখালেখির মধ্যে। আপনার কাব্যগ্রন্থ বা কবিতাগুলো যখন পড়ি, সেখানে কিন্তু দেখা যায় যে এই যে যুদ্ধ, বিগ্রহ, নির্যাতন, নিষ্পেষণ, মজলুমের কান্না ইত্যাদি বিষয়গুলো কিন্তু খুব সুন্দর করে আপনার কবিতায় এগুলো উঠে আসছে। হ্যাঁ, আমি খুব কিশোর বয়সেই মানে রাজনৈতিক কার্যক্রমের মধ্যে জড়িত হয়ে পড়ি। তো এইগুলা আমাকে স্পর্শ করে। আমি যখন 71-এর তখন আমি এসএসসি ক্যান্ডিডেট। আচ্ছা। এবং যে কারণে আসলে আমি এই ক্যান্ডিডেট পরীক্ষা না দিয়ে আমি চলে গেছিলাম, ভারতে চলে গেছিলাম। আচ্ছা। আমার এক বন্ধুর সঙ্গে চলে গেছিলাম, কিন্তু আমার মানে থাকা হয় নাই। আমি মানে 15-20 দিন ছিলাম। কারণ আমার ওখানে গিয়ে ওখানে এক শিক্ষক আমাকে পাইলেন। আমি কয়েকবার আমি খুব লিখে ছিলাম, স্বাস্থ্য খুব খারাপ ছিল। তো ওই সময় মানে তখনও মানে মুক্তিবাহিনী গঠিত হয়নি। তো আমি কয়েকবার এমনি দাঁড় করানো হইতো আর কি, কাকে মানে নেওয়া যায় ট্রেনিংয়ের জন্য। তো এরকম দাঁড় করালে আমিও দাঁড়াইতাম সেই সঙ্গে, মানে আমাকে বের করে দিত। আমাকে এরকম দিয়ে, যিনি আর কি মানে কমান্ডার ছিলেন, তিনি আসলে একজন ভারতীয়, একজন বিএসএফ এর একজন লোক ছিলেন এবং নর্মাল ড্রেসে ছিলেন। তো তিনি বলতে যে তুমি লিখলো, মানে আমাকে দিয়ে হবে না। আমি একটু বয়সও কম ছিল। তো এরকম কয়েকবার বের করে দেওয়ার পর তখন আমার যে মানে ওইখানে আমাদের একজন মানে সংগঠক ছিলেন, তার নাম আজিজ ভাই। মানে উনি শিক্ষকও ছিলেন, আবার আমার মানে সাহিত্য সাংস্কৃতিক ক্ষেত্রে উনি একজন গুরুও ছিলেন। তো তিনি মানে বললেন যে মানে তুমি কেন আসছো, তোমার আম্মা তো তোমার কাঁদবে, তুমি এরভাবে চলে আসছো কেন? তখন বললে ঠিক আছে, তুমি চলে আসছো যখন, তাহলে তোমাকে কাজ করি। তো আমি একটা ইন্টেলিজেন্স একটা ব্রাঞ্চ করতেছি, তো তুমি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্য হিসেবে থাকবা, আর শহরে থাকবা, শহর থেকে তুমি খবরাখবর দিবা। তখন আবার আমাকে মানে পাঠায় দেয়, গোয়েন্দা ডিপার্টমেন্ট কাজ করার পাঠায় দেয়। তো সেইভাবে মানে আমি তখন তো ওই সাহিত্য চর্চা হয় নাই। এরপরে অনেক দিন পর্যন্ত গেছে। এরপর আমার রাজনৈতিক জীবনে অনেক পরিবর্তনও ঘটছে। এরপরে আমি 1975 সালে আবার লিখতে শুরু করি। 1975 সালে লিখতে শুরু করার সময় মানে আমার এক বন্ধু আমাকে মানে আমরা একটা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা একটা সংকলন কাজ করছিলাম। তখন আমি একটি শিশু সংগঠনে জড়িত হয়ে গেছি, চাঁদেরহাট। আচ্ছা। তো আমাকে একটু প্রেসে একটু খোঁচা দিয়ে বললো যে গল্প লেখা সহজ, কবিতা লেখা কঠিন। আচ্ছা। তো আমার এটা খুব লাগলো আর কি, যে কি ব্যাপার, আমি তাহলে গল্প লিখি এটা সহজ, আর সে কবিতা লেখে তাহলে ওটা কঠিন। তাহলে আমি আপনার এক বন্ধু বললো? হ্যাঁ, বন্ধু। আচ্ছা। তো আমি কবিতা লিখে আমি দেখাবো। আচ্ছা। এবং আমি কবিতা লিখলাম এবং ওই 21শে ফেব্রুয়ারিতে 4টা কবিতা লিখে বিভিন্ন পত্রিকায় দিলাম, 3টা ছাপা হলো। বাহ। একটা আজাদ মুকুলের মাহফিল, এটা মানে তখন ঢাকা থেকে প্রকাশিত হয়, আর স্থানীয় 2টা পত্রিকা ছাপা হলো। এটা কি 75-এর কথা বলছেন? এটা 75-এর কথা। ভেরি গুড। এই আমার শুরু হয়ে গেল কবিতা। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করি, যে আপনি যে গোয়েন্দা মুক্তিযুদ্ধের সময় গোয়েন্দা ডিপার্টমেন্টে কিছুদিন কাজ করেছেন, আপনার এই যে পরবর্তীতে গোয়েন্দা সিরিজ লেখার যে আগ্রহটা, ওইটা কি এখানে কোনো কাজে দিয়েছে কিনা? হ্যাঁ, কিছুটা তো কাজ দিয়েছে। এবং আসলে আমি মানে আমার ভিতরে একটা এই ধরনের একটা ছিল, যে মানে আগ্রহ ছিল
জি জি। গোয়েন্দা টোয়েন্দার ব্যাপারে আমার একটা আগ্রহ ছিল। আচ্ছা আচ্ছা। তো এটা আমার অবশ্যই আমার কাজে দিয়েছে। আপনি সাংবাদিকতাও করেছেন, আপনি একটা পত্রিকার দীর্ঘদিন একটা সাপ্তাহিক পত্রিকার সাথে ছিলেন, জি জি, এবং আপনি সম্ভবত এটা নির্বাহী সম্পাদক বা এরকম কিছু ছিলেন। তো এই সাংবাদিকতা আবার কিভাবে ইন করলেন এখানে সোনার বাংলা? সাংবাদিকতায় ইন করার মূল উদ্দেশ্য আমার লেখালেখিটাকে বজায় রাখা। লেখালেখি আমি যখন দেখলাম পেশা গ্রহণের ব্যাপার যখন হইলো, তখন আমাকে তো মানে ফ্যামিলি চাচ্ছিল আমি উকিল হই। আমাকে লতে ভর্তি করে দেওয়া হইলো। 1 বছর আমি পড়লামও। আবার এদিকে স্থানীয় একটা ছিল ইসলামিক কিন্ডারগার্টেন ছিল, শাহজালাল জামিয়া ইসলামিয়া, ওইখানে আমাকে নিয়ে নিল। এটা সিলেটের কথা বলছেন? হ্যাঁ, ফরিদুদ্দিন চৌধুরী ভাই নিলেন। তো আমি তখন সাবেক এমপি। তো উনি আমাকে মানে চাইছিলেন যে মানে সিলেটে রাখতে, এবং সিলেটে তিনি আমাকে ইয়ে করবেন আর কি, আরো বৃহত্তর দায়িত্ব উনি দিবেন। কিন্তু আমার তো আসলে উদ্দেশ্য হলো লেখক হওয়া। আমি দেখলাম যে আমি যদি লেখক হইতে হয় তাহলে আমাকে এখান থেকে ছুট দিতে হবে। এবং সেই সময় আমার এই মানে মতিউর মল্লিক ভাই তিনি আমাকে বললেন যে আপনি আসেন, ঢাকায় আসেন। এটা তো 80-র দশকের কথা বলছেন? এটা হলো 82-83 সালের দিকে ঘটনা। বুঝতে পেরেছি। তো ওই মল্লিক ভাইয়ের আগ্রহে আসলাম ঢাকায়। তারপর কামরুজ্জামান ভাই, আব্দুল কাদের মোল্লা মরহুম কামরুজ্জামান, এদের সবার সঙ্গে মরহুম আলী হাসান মুজাহিদ ভাই, এবং আমাদের সে সময় তদানীন্তন সংগ্রামের সম্পাদক আবুল আসাদ ভাই, এদের সঙ্গে তখন কথাবার্তা হইলো, এবং এরা সবাই আমাকে বললেন যে তুমি চলে আসো, তুমি সোনার বাংলা তুমি যোগদান করো। এইভাবে শুরু হলো। আমি দেখলাম যে তাহলে আমি ঢাকায় আসতে পারতেছি, আর যাই হোক ঢাকায় এসে আমি আমার সাহিত্যটা আমি ভালোভাবে করতে পারবো। ভেরি গুড। অনেক ইতিহাস আসলে আমাদের এই স্বল্প সময় তো সব তুলে আনা সম্ভব নয়। আপনি অনেক ওই মানে গুরুত্বপূর্ণ ইতিহাস আপনার জীবনে শেয়ার করলেন, যে আপনার এই সাংবাদিকতা জীবনে আসার পিছনে যাদের কথা বললেন যে নামগুলো, তারা আজ আমাদের মাঝে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেখানে রাখেন ভালো রাখুন, জান্নাতে রাখুন, এই দোয়া করছি। শহীদের মর্যাদা দান করেন। আমরা আপনার কবিতার অনেকগুলো বিষয় শুনলাম। আপনি কি আপনার কাব্যগ্রন্থ সর্বশেষ যেটা নাক পোড়া বারুদের গন্ধে, এখান থেকে একটু যদি দর্শকদের শোনাতেন? না শুধু কথা বলছি, আবৃত্তি করতে পারি না, মানে যতটুকু হয়। হ্যাঁ, একটু শোনান। ওকে। নাক পোড়া বারুদের গন্ধে। এখন আমরা এমন এক কাল অতিক্রম করছি, ক্রমান্বয়ে কঠিন ও কর্কশ হচ্ছে মানুষ কঠোর হলে জানা যায় বিলম্বে। যেভাবে পরমাণু বোমা কে কতটা রেখেছে লুকিয়ে জানতে কেটে যায় বহুদিন। যখন জানা হলো আর কি করার থাকে, কে কিভাবে নিক্ষেপ করবে, কার প্রতি তার ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে চলে বৈঠক চালবাজি। অস্ত্র সীমিতকরণ চুক্তিতে নিদেন পক্ষে স্বাক্ষর, মিডিয়ায় করতালি, হ্যান্ডশেকের ছবি ক্লিক ক্লিক, তাতে কি দিতে পারে মানুষের নিরাপত্তা? এখন আমরা এমন এক কাল অতিক্রম করছি, দেখছি যৌথ কিংবা এককভাবে যুদ্ধের মহড়া। কে কতটা ধ্বংস ক্ষমতা আয়ত্ত করতে পেরেছে তার লাইফ বারুদের উদ্গার। ভয়াবহ বিকট জলে স্থলে অন্তরিক্ষে দামি যুদ্ধের চিত্রগুলো মুহূর্তে প্রচার হচ্ছে ইন্টারনেটের বদন্যতায়। দেখো আমার অগ্নিবাণ কতটা দুর্ধর্ষ সংহারক, কিভাবে 1000 মাইল পাড়ি দিয়ে আঘাত হানতে পারে, আর তা আকাশে উড়ন্ত ঠিকই দিতে প্রতিরোধক বানিয়ে ফেলছে একের পর এক। এই হচ্ছে বিশ্বের ঘটমান সংবাদ পরিবেশনা। এখন আমরা এমন এক কাল অতিক্রম করছি, বোঝা যাচ্ছে না বিশ্বটাকে ভাগাভাগির খেলায় কে কতটা এগিয়ে গেছে। সমুদ্রের অতলান্তে কিছু ডুবোজাহাজ এত গভীরে গতিবিধি কোনো রাডার পারে না শনাক্ত করতে তাদের। ঠিক তেমনি কোন দেশ কার ভাগে থেকে নিরাপত্তা ও শক্তি পুঁজিতে ব্যস্ত তা মালুম করা বড়ই কঠিন বিষয় এখন। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। নিশ্চয়ই অনেক লম্বা কবিতা। তো আপনি যেহেতু পড়লেন, আমি মনে হয় আপনার কবিতা থেকে আমি একটু পড়ি দর্শকদের জন্য, যদি অনুমতি দেন সালাম ভাই। অবশ্যই অবশ্যই, আপনার আবৃত্তি আমি খুব পছন্দ করি। আলহামদুলিল্লাহ। আমরা একটু ছোট একটা কবিতা পড়ছি। দর্শক কবি সুলাইমান হাসানের অনেক বিখ্যাত কবিতা আছে, আমার খুব ভালো লাগে। আমি ইতিমধ্যে কিছু কবিতা করেছি অডিওতে। আপনার আজকে যে কবিতাটা, স্বাধীনতা ছাড়তে পারবো না।
যদি বলো এই স্থান ছেড়ে দেব, চলে যাব সমাজ ও প্রতিবেশ ছেড়ে অরণ্যে, অথবা যদি বলো এই নদী ও পানির ভাগ ছেড়ে দেব, চলে যাব দূরান্তে দিগন্তের সীমানা ছেড়ে, কিংবা যদি বলো আমার ভিটে মাটি আসমান ছেড়ে দেব, গেরস্থ জীবন ছেড়ে হয়ে যাব পথের বিভাগী, যদি বলো শৈশবের তাল গাছটাও ছেড়ে দেব, চলে যাব তাল পুকুরের ছায়া শীতল পানির দাবি ছেড়ে, যদি বলো সবুজ ক্ষেত শস্যের হলুদ হাতছানি রেখে চলে যাব দূর কোনো অচিন পুরীতে, যদি বলো লাউয়ের ডগার মতো কিশোরী প্রেয়সীর হাসি রেখে চলে যাব গঞ্জে, যদি বলো আমার যা যা আছে সব দিয়ে থুয়ে সম্বলহীন নেইদের সঙ্গে মিশে যাব, তবে একটি ছাড়তে পারবো না। ছাড়তে বলো না আমায়, জীবনের দামেও স্বাধীনতা, আমার পিতৃভূমির স্বাধীনতা, আমার স্বাধীনতাকে আমি বড় ভালোবাসি, বড় বেশি আহ্লাদের এই ভালোবাসাবাসী মায়ের মতো। স্বাধীনতা, আমার স্বাধীনতা, আজন্ম স্বাধীনতা। ধন্যবাদ। পুরোটা পড়লাম না, একটু পড়লাম আর কি। দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, সোলায়মান ভাই, এরপরে আসি আপনার কাছে। যে আমরা জানি যে আপনি ছাত্র জীবনের এক পর্যায়ে একটু বাম ঘরানার আন্দোলনের সাথে বা বাম ঘরানার সংস্কৃতির সাথে সম্পৃক্ত ছিলেন। কিভাবে বিশ্বাসী সংস্কৃতির সাথে সম্পৃক্ত হলেন, কখন থেকে, সংক্ষেপে যদি বলতেন। আমি তো আসলে বরাবরই একটু প্রতিবাদী ধরনের দ্রোহ মেজাজের মানুষ আমি ছিলাম। তো 69-এ তো ছাত্রলীগ করতাম। আচ্ছা। তারপরে 70 বলে 71-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম। জি। স্বাধীনতার পরে স্বপ্নভঙ্গ ঘটল, দেখলাম যে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ মানে এসে তারা লুটপাট শুরু করেছে, মানুষের অত্যাচার নির্যাতন শুরু করেছে, দখলদারি শুরু করেছে, নানান রকমের অপকর্মে লিপ্ত রয়েছে তারা। তখন আমার মনে হলো যে আসলে এদের সঙ্গে আর থাকা ঠিক না। সে সময় এই 1972 সালে সম্ভবত আগস্ট মাসে এই ছাত্রলীগ 2 ভাগে বিভক্ত হয়ে গেল। আচ্ছা আচ্ছা। একটা অংশের নেতৃত্বে থাকলেন আসম আব্দুর রব এবং শাহজাহান সিরাজ, আর একটা অংশের নেতৃত্বে থাকলেন হলো এই নুরে আলম সিদ্দিকী এবং আব্দুল কুদ্দুস মাখন। আচ্ছা। তো ওই সময় এবং দুইটা মানে ওই সময় যে সম্মেলন হলো, দুইটা জায়গা হলো, একটা সোহরাওয়ার্দী উদ্যানে হলো আর একটা পল্টনে হলো। আচ্ছা। পল্টনে হলো আসম আব্দুর রব এবং শাহজাহান সিরাজ গ্রুপের ছাত্রলীগ, এবং ইয়েতে সোহরাওয়ার্দীতে হইল যে মানে আসম আব্দুর রব এবং নুর আলম সিদ্দিকী গ্রুপের ইয়া। আচ্ছা। তো তখনই আমি যোগদান করলাম এই রব সিরাজ গ্রুপ ছাত্রলীগের। আচ্ছা। তো এইটা প্রথম দিকে তো ছাত্র সংগঠনই ছিল এবং এদের আদর্শের বৈজ্ঞানিক সমাজতন্ত্র ছিল। পরবর্তীকালে এটা জাতীয় সমাজতান্ত্রিক দল হিসাবে মূল দল হিসেবে দাঁড়ায় এবং মেজর জলিল থেকে আরম্ভ করে অনেক মানে মুক্তিযোদ্ধায় এই দলে অংশগ্রহণ করে। তো আসলে ওই বাম ঘরানা বলতে যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র তখন বুঝতাম না, কিন্তু এতটুকু বুঝতাম যে এই সরকারের বিরোধিতা করতে হবে। আচ্ছা আচ্ছা, মোটা দাগের কথা। হ্যাঁ, এবং তখন মানে জামালপুরে তখন ছিলাম। জামালপুরে আমাদের সঙ্গে মানে ছাত্রলীগ যেটা মুজিববাদী অথবা মানে মাখন কুদ্দুস এবং আমাদের সঙ্গে সিরিয়াস, তখন তাদের সঙ্গে মানে সংঘর্ষ হতো। আচ্ছা আচ্ছা। এবং সংঘর্ষ করে একটা পর্যায়ে কিন্তু আমরাই বিজয়ী হইতাম। আমরা তাদেরকে আস্তে আস্তে তাদেরকে কোণঠাসা আমরা করে ফেলছিলাম। তো এই যে মানে আসলে মূল মানে প্রবণতা ছিল আসলে এই অন্যায়ের প্রতিবাদ করা, আওয়ামী লীগের যে অন্যায়ের যে দুঃশাসন এটার প্রতিবাদ করা। এবং সেটা করতে গিয়ে আমার মানে আমার উপর হুলিয়াও ছিল এক সময়, অনেক দিন পর্যন্ত আমি আত্মগোপন করেছিলাম। তো যেহেতু মানে হুলিয়াটা আবার মানে যিনি ইয়ে করেছিলেন তিনি তখন প্রথম বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মান্নান টাঙ্গাইলের। আচ্ছা আচ্ছা।
তো সেটা একটা ঘটনা, সেটা তো আর লম্বা ঘটনা বলা যাবে না। তো সেই মানে আমার আসলে ঠিক সমাজতন্ত্রের প্রতি যে আদর্শের প্রতি যে হয়ে মানে বিশ্বাসী হয়ে যে আমি রবসিরাজ গ্রুপে ছাত্র যোগদান করেছিলাম তা না। আওয়ামী লীগের প্রতিবাদ বৈজ্ঞানিক সমাজতন্ত্র দেখলাম তখন কিছুই বুঝি না, কিন্তু আমার মনে হয়েছে যে ক্ষমতাসীন সরকার অন্যায় করতেছে এবং এদের বিরুদ্ধে প্রতিবাদ এরাই করতেছে, কাজে এই প্ল্যাটফর্মে থেকে আমার মানে কাজ করা উচিত। এরপরে ইসলামের দিকে কিভাবে আপনারা? আমি যখন মানে আন্ডারগ্রাউন্ডেই ছিলাম এবং আমি আন্ডারগ্রাউন্ডের থাকার মতো পরিস্থিতির মধ্যে ছিলাম আর কি। তো আব্বা যখন ট্রান্সফার হয়ে আবার সিলেট চলে আসলেন, তো সিলেট চলে আসার পরে তখন আমার মা বললেন যে তুমি আর যাই করো রাজনীতি করতে পারবে না। আচ্ছা। তো আমি তার কাছে কথা দিলাম যে আমি রাজনীতি করব না। তো রাজনীতি না করলে কি সাহিত্যটা তো করতাম আগেই, আবার ওই চাঁদেহাট এই সমস্ত নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। চাঁদেহাট করতে গিয়ে সেখানে দেখলাম যে মানে চাঁদেহাট ছিল ছেলে এবং মেয়ে একসঙ্গেই, এবং সেই ছেলে মেয়ে নিয়ে কিছু সমস্যা হলো। আমি এই অনৈতিক বিষয়গুলো পছন্দ করলাম না, চাঁদেহাট ছেড়ে দিলাম, চাঁদেহাট থেকে চলে আসলাম। চাঁদেহাট থেকে যখন চলে আসলাম তখন এই সুযোগটা নিল আবুল কালাম বদরুদ্দোজা। আচ্ছা। অ্যাডভোকেট আবুল কালাম বদরুদ্দোজা তখন সিলেট একটা শিশু সংগঠন ছিল গোলাপকুড়ি। আচ্ছা আচ্ছা। যেটা পরবর্তী গেলে ফুলকুড়ি হিসাবে আর কি জাতীয় শিশু সংগঠন হয়ে যায়, মানে একীভূত হয়ে যায়। তো গোলাপকুড়িতে সে আমাকে, আমার ক্লাসমেট ছিল, আমাকে নিয়ে আসলো, তুমি গোলাপকুড়িতে তুমি আসো। আচ্ছা আচ্ছা। এবং গোলাপকুড়িতে কাজ করতে করতে তখন আবার একটা সাহিত্য সংগঠন ছিল সুরমা সাহিত্য গোষ্ঠী। তো ওই সাহিত্য গোষ্ঠীর সঙ্গেও আমার সম্পর্ক ছিল এবং কিছু ম্যাগাজিন ট্যাগাজিন আমি সম্পাদনা করেছি। জি জি। তো ওইখানে থাকা অবস্থায় তখন আমি বুঝতে পারলাম যে এটা একটা ইসলামী আন্দোলনেরই একটি শাখা। তখনও আত্মপ্রকাশ করে নাই, কারণ তখনও মানে ইসলামী ছাত্র সংঘ তখন আন্ডারগ্রাউন্ডেই। তো আমি ওই অবস্থায় আমি তখন জানতে পারি এবং তখন যোগদান করি, ইসলামী ছাত্র সংঘে যোগদান করি। এবং 1976 সালে তখনও শিবির হিসেবে আত্মপ্রকাশ করে নাই। এবং এরপর যখন শিবির হিসেবে আত্মপ্রকাশ করলো তখন তো মানে শিবির হিসেবে তখন মানে ওপেনলি তখন। এরপরে কবি মল্লিক, কবি মতিউর রহমান মল্লিক, আসাদ বিন হাফিজ, যে আপনাদের যে বড় একটা সার্কেল 80-র দশকে, মল্লিক ভাইয়ের সাথে কিভাবে কখন থেকে সম্পর্কটা? মল্লিক ভাইয়ের সঙ্গে, মল্লিক ভাই একবার তিনি মানে তখন আমি ছাত্র শিবিরের সিলেট মানে শহর শাখার থেকে উদ্যোগে 2টা মানে ম্যাগাজিন আমি সম্পাদনা করেছিলাম। আচ্ছা আচ্ছা। তো ফরিদম রেজা ভাই ছিলেন, তিনি তো কবিও উনি, তিনি সভাপতি ছিলেন। তিনি সভাপতি শহরের ছিলেন না, তিনি জেলার ছিলেন। কিন্তু মানে তিনি বুঝতে পারলেন যে আমি যেহেতু সাহিত্যটাই পছন্দ করি, সাহিত্যই চর্চা করি বেশি, এবং তখন ঢাকার পত্রপত্রিকা লেখা ছাপা হচ্ছে, তো তিনি ভাবলেন যে আমাকে একটু দিয়ে সাহিত্য কাজ করাবেন। তো তিনি মানে সংকলন করতে আমাকে বললেন যে নিশীথীর তীরে সূর্যোদয় নামে একটা সংকলন করলাম, আর একটা সংকলন করলাম যে বিকীর্ণ আলোক। দুইটা সংকলন। এই সংকলন করতে গিয়ে মল্লিক ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগ, পরিচয়, এবং তার পরবর্তীতে তিনি সিলেটে একবার আসছিলেন, তারপর দেখা হইল। এবং মল্লিক ভাই আমার লেখা ডাইজেস্টে ছাপা হয়তো, সংগ্রামে ছাপা হয়তো, তিনি পড়তেন। পরে উনি জানলেন যে আমি সংগঠনের লোক, তখন থেকে তিনি টার্গেট করেছিলেন যে তিনি আমাকে ঢাকায় নিয়ে আসবেন। এইটা হলো মূল জানার ছিল, যে এই ইতিহাসটা দর্শক জানলেন যে কবি সোলায়মান হাসান কিভাবে 80-র দশকের সেরা কবিদের একজন হলেন, একজন লেখকদের মধ্যে একজন হলেন, কবি মল্লিকদের সাথে কিভাবে সম্পৃক্ততা। এই নতুন প্রজন্মের জন্য এখন যে জেনজি, এই যে জেনজি সম্পর্কে তো একটা ভুল ধারণা আমাদের ছিল যে এরা হচ্ছে ফার্মের মুরগি, তাই না? অথচ এই জেনজি কিন্তু দ্বিতীয় স্বাধীনতা, যেটা জুলাই বিপ্লব 24-এর, তাদের নেতৃত্বে হলো। এদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি কিছু বলতেন সংক্ষেপে। না, আসলে এটা তো একটা আমাদের জাতীয় জীবনে একটা মিরাক্কেল ঘটনা। মানে গত 2024-এর জুলাই, এবং যেটা মানে 5 আগস্টের যে মানে চূড়ান্ত ঘটনা। তো এই যে মানে আমরা আসলে যে এই জেনারেশন সম্পর্কে আমাদের ভিতরে একটা হতাশা ছিল যে তারা শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে,
তারা বোধহয় কোনো বইটই পড়ে না, তারা ইতিহাস ভূগোল জানে না। কিন্তু তারা যে আসলে এত কিছু জানে, তারা ইতিহাস ভূগোলও জানে, এটা আমরা জানতাম না। তারা যে এত সচেতন, রাজনৈতিক সচেতন, সেটা আমরা মানে এই ঘটনার আগ পর্যন্ত আমরা জানতে পারিনি। এবং এই ঘটনার পরেও যখন তাদেরকে দেখেছি বিভিন্ন টক শোতে, বিভিন্ন ইয়েতে, তাদের বক্তৃতা, তাদের যে বক্তব্য, তাতেও আমি অবাক হয়ে যাই যে তারা তো ইতিহাস জানে, তারা আমাদের দেশের রাজনৈতিক গতিপ্রবাহ সম্পর্কে ওয়াকিবহাল, এবং সঠিককেই জানে। 1971 সম্পর্কে আমাদের হতাশা আছে, 1971 সম্পর্কে যে ইতিহাসগুলো আমাদেরকে প্রেজেন্ট করা হয়, সেই ইতিহাসটা সঠিক ইতিহাস না। বেশিরভাগই মানে দলীয় দৃষ্টিভঙ্গিতে এগুলা মানে একপেশেভাবে এগুলা প্রেজেন্ট করা হয়। বই, পাঠ্যপুস্তকে এগুলা এভাবেই করা হয়। সেজন্য আমাদের ভিতরে একটা হতাশা আছে যে ভুল, এই সমস্ত ভুল ইতিহাস মানে আমাদের পরবর্তী প্রজন্ম জানে। কিন্তু দেখা গেল যে এই জুলাইয়ে, 2024 জুলাইয়ে, যে তারা এমন সমস্ত বিষয়ে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করলো, যে প্রতিক্রিয়া বোঝা গেল যে তারা আসলে সঠিক ইতিহাসটা তারা জানে। জি। এবং এইটা আমি মনে করি যে আমি আশাবাদী, আমি বরাবরই আশাবাদী, কবিরা বরাবরই আশাবাদী হয়, স্বপ্নিক হয়, আমিও আশাবাদী স্বপ্নিক। আমার মনে হয় যে আমাদের যে দেখছি যে বিভিন্ন রকমের সংকট আমাদের জাতীয় জীবনে চলছে, এবং আমরা তো নানানভাবে থ্রেটের মুখে আমরা আছি। তো আমার আশা হয় যে না, এই জেনজি এরা যদি থাকে, এরা যদি জাগরুক থাকে, জেগে থাকে, তাহলে আমি ওই কবিতার আমার কাব্যগ্রন্থের ভাষা বলতে চাই, ভয় নাই জেগে আছি। ওই যে কথাটা, এই কথাটা হচ্ছে জেনজির কথা, এই তরুণদের কথা। তো তরুণরা যখন বলতে যে ভয় নেই জেগে আছে, কাজে আমি খুব তাদের উপর ভরসা করি, আশাবাদী। এবং আমি মনে করি যে আমাদের এই যে মানে অন্ধকার, আমাদের যে সামনে যে আমরা সংকট দেখছি, নানান রকমের দেখছি, আশঙ্কা দেখছি, আমার মনে হয় এগুলো কাটায় উঠতে পারবো, এবং আমরা একটা ভালো একটা ভবিষ্যতের দিকে আমরা এই দেশটা ইনশাআল্লাহ এগোবে। এবং আমরা সম্মান, মর্যাদা এবং স্বাধীনতা, সার্বভৌমত্বের যে মর্যাদা, আরও পৃথিবীতে যে সমস্ত দেশগুলা মাথা উঁচু করে সম্মানের সঙ্গে যারা মানে চলছে পৃথিবীর আর 10টা দেশের সঙ্গে, ওরকম একটি সম্মানজনক একটা অবস্থান এই বাংলাদেশ অর্জন করবে। বাংলাদেশের মানুষও এরকম সম্মান অর্জন করে, এটা আমার অনেক ধন্যবাদ যে আপনি যে আশাবাদ ব্যক্ত করলেন। আমরাও আশাবাদী, আপনার মতন আমরাও আশাবাদী যে, তবে এই ক্ষেত্রে যারা সিনিয়ররা রয়েছেন, সেখানে রাজনৈতিক নেতৃত্ব হোক, সামাজিক নেতৃত্ব পর্যায়ে যারা রয়েছে, আপনারা যারা রয়েছেন, মিডিয়াতে যারা রয়েছে, তাদেরকেও কিন্তু তাদেরকে মানে পিছন থেকে তাদের সহযোগিতা করতে হবে। কারণ পিছনে মুরব্বীরা যদি তাদের সহযোগিতা না করে, তাহলে তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন যাতে কাজ না করে। আমরা আশাবাদী যে তারা যে জঞ্জালকে জাতির ঘাট থেকে নামাতে সক্ষম হয়েছে, তারা হতাশ হবে না, তারা মঞ্জিলে মকসুদে পৌঁছে ছাড়বে ইনশাআল্লাহ। তবে পিছন থেকে মুরব্বীদের সহযোগিতা লাগবে, এই কথাটা আমি আপনাকে বলতে চাচ্ছি। আমাদের একদম সময় শেষ। সবশেষে আমাদের কিডস ক্রিয়েশন স্টুডিওতে আপনি আসছেন, প্রথমত ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। কিডস ক্রিয়েশন সম্পর্কে যদি কিছু বলতেন। যে না, এটা তো একটা চমৎকার একটা মানে আমি এটাকে ফলো করি, আলহামদুলিল্লাহ। এবং এই কিডস ক্রিয়েশন থেকে পরিবেশিত যে সমস্ত ছোটদের বিভিন্ন অনুষ্ঠান আমি লক্ষ্য করেছি যে যথেষ্ট মানে এগুলা কোয়ালিটিফুল, আলহামদুলিল্লাহ। মানে আমার বিবেচনায় যে এই আমাদের যে শিশু যারা আছে, কিশোর যারা আছে, তারা এটা দেখে বেশ উপভোগ করে। আমি বুড়ো হয়েও আমি উপভোগ করি, আমারও ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তো এবং অনেকগুলা দেখছি যে কণ্ঠ আছে শিশুদের মধ্যে, সেই কণ্ঠগুলো বেশ উন্নত, আলহামদুলিল্লাহ। তো আমাদের এখন এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে এখানে আরও বেশি আমাদেরকে এফোর্ড করতে হবে, আরও বেশি আমাদেরকে, কোনো কিছু তো পয়সা ছাড়া হয় না, এখানে আমাদের খরচ করতে হবে, যত্ন করতে হবে, যত্ন ছাড়া তো হয় না। কাজী নজরুল ইসলাম যে এত বড় এত গানের যে রচয়িতা হয়েছেন, এবং কাজী নজরুল ইসলাম তিনি কী করেছেন, তিনি তদানীন্তন ভারতের সমস্ত উস্তাদের কাছে তিনি শিখেছেন। তিনি কবি, কিন্তু তিনি গান শিখেছেন, এবং সঙ্গীতের যে মূল যে মানে ক্লাসিক যে তিনি এগুলো শিখেছেন। তিনি এলাহাবাদে চলে গেছেন, একজন শুনেছেন খুব ভালো উস্তাদ, সেখানে গেছেন তিনি
তার কাছ থেকে তালিম নেওয়ার জন্য। সে উস্তাদ তাকে রিগ্রেট করছে, এটা তুমি তো কবি, তোমার তো এগুলো দরকার নেই, তুমি না আমাকে দিতেই হবে, এবং টাকা পয়সা দিয়ে তাকে এই করে। এই জন্য আমি মনে করি যে এইভাবে যত্ন নেওয়া দরকার আমাদের এই শিশু শিল্পী কণ্ঠগুলাকে, তাদেরকে যেভাবে সঙ্গীতের যে ধারা, এখন তো সে ছোট, তার অরিজিনালি আল্লাহ প্রদত্ত, সে তার গলা ভালো গলা নিয়ে আসছে, গাচ্ছে ভালো, কিন্তু এটাকে রক্ষা করার জন্য তাকে সেই তালিমের মধ্যে রাখতে হবে। সেই এটা আমি মনে করি যে এইটা কিডস ক্রিয়েশনের দায়িত্ব একটা অংশ বলে মনে করি। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করছি, আপনারা শুনে খুশি হবেন যে আমাদের একটা ভালো সংখ্যক উপস্থাপক, আবৃত্তি শিল্পী, তারপরে আমাদের কণ্ঠশিল্পীর কথা বললেন, আমাদের বাচ্চারা যে গান করে, আমাদের 3D কার্টুন আমরা করছি, আব্দুল্লাহ নামে একটা সিরিজ হচ্ছে, আমাদের 3D একটা টিম আমাদের আছে, ছোট পরিসরে হলেও একটা স্টুডিও আছে, 3D স্টুডিও একটা টিম আছে, সেখানে কাজ করছে। আপনি শুনে খুশি হবেন, আমরা একটা গান করেছি আলিফুন বা 3Dতে আব্দুল্লাহ সিরিজেরই পার্ট হিসাবে, সেটা প্রায় 100 মিলিয়ন এখন ছুঁই 100 মিলিয়নের কাছাকাছি। আলহামদুলিল্লাহ, কয়েকটা চ্যানেল আছে আমাদের, সবগুলো মিলে। তো এইভাবে আমরা চেষ্টা করছি, আপনাদের পরামর্শ দোয়া থাকলে, দর্শক যারা দেখছেন, আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আমরা আরো বেশি দূর এগোতে পারবো ইনশাল্লাহ। তো সোলায়মান ভাই, আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি ব্যস্ত মানুষ, লেখালেখি নিয়ে ব্যস্ত থাকেন, আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন আপনি। অনেক খোলামেলা কথা আপনার সাথে, সময় আরো বেশি থাকলে আরো বেশি হয়তো জানা যেত, কিন্তু ছোটদের অনুষ্ঠান, ছোটদের চ্যানেল, এই জন্য আমরা একটু এই প্রোগ্রামটাকে ছোট করি, ছোট মানে চুম্বক অংশটা আপনাদের গুণীজনদের তুলে ধরার চেষ্টা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, কবি সুলাইমান হাসানের অনেক অজানা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সংক্ষিপ্ত পরিসরে। তিনি যে একাধারে কবি, লেখক, প্রাবন্ধিক, সাংবাদিক, গল্পকার, ছড়াকার ইত্যাদি মানে গুণে গুণান্বিত, আমরা তার থেকে, তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের নতুন প্রজন্মকে সেইভাবে তৈরি করব। দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো অনুষ্ঠানে অন্য কোনো গুণী ব্যক্তিত্বকে নিয়ে। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বপ্নেরও জাগরণ, কিডস ক্রিয়েশন, কিডস ক্রিয়েশন। For more updates